আমার কোলে বসে ট্যাক্স কি তোমার ছেলে দেবে নাকি তুমি দেবে? আলবির কথা শুনে অলি অবাক চোখে আলবির দিকে তাকায়। আলবি মুখে কিছু না বলে অলির ঠোঁটে আলতো চুমু এঁকে দেয়। অলি হতভম্ব হয়ে আলবির দিকে তাকিয়ে রইল। তবে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলবি ব্রু নাচিয়ে বলে, কি আগামীকালকে ট্যাক্স কি এখনই দিতে চাইছো নাকি? কথাটা শোনা মাত্রই অলি তড়িঘড়ি করে আলবির কোল থেকে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। আলবি কার ড্রাইভ করছে, পাশে সিটে অলি বসে আছে, দৃষ্টি বাইরে নিমন্ত্রিত। হঠাৎ করে অলি বলে ওঠে, গাড়িটা একটা ব্যাংকের সামনে থামান একটু। অলির কথায় আলবি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই অলি ফেস করে বলে ওঠে, বলেছিলাম না নোমান ভাইয়া আমাকে 10 লাখ টাকার বিনিময়ে পালাতে সাহায্য করেছিল, তো তাকে টাকাগুলো দিতে হবে না? আলবি পুনরায় সামনের দিকে ফোকাস করে বলল, আমি দিয়ে দেবো, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনি তো আগে আমাকে অনেকগুলো টাকা পাঠিয়ে দিয়েছেন। তো নোমান ভাইকে টাকাগুলো আমি দিতে চাই। দেখো অলি, বললাম তো আমি দিয়ে দেবো। আলবির কথায় অলি গাল ফুলিয়ে চুপচাপ বসে রইল। টাকাগুলো সে দিলে কি হবে? যদি আলবি তাকে টাকাগুলো খরচই করতে না দেয় তাহলে এতগুলো টাকা দিয়েছি বা কেন? আপনি টাকাগুলো আমাকে দিয়েছিলেন যাতে আমাকে কারো মুখাপেক্ষি না হতে হয়, কিন্তু আপনি তো আমাকে টাকাগুলো খরচই করতে দেবেন না বলে মনে হচ্ছে। আলবি শান্ত কণ্ঠে বলল, অবশ্যই খরচ করবে, যখন আমি থাকবো না তখন। কথাটা শুনে অলি হকচকিয়ে আলবির পানে তাকায়। তবে সে কিছু বলার আগে আলবি গাড়িটা ব্রেক করে। নামুন ম্যাডাম, চলে এসেছি। আলবি নেমে গেল, তারপর ঘুরে এসে অলিকেও নামতে সাহায্য করলো, কিন্তু অলি এখনো আলবির বলা কথা নিয়েই ভাবছে। আলবি অলিকে নিয়ে একটা টেবিলে বসে বলল, কি খাবে? হঠাৎ এমনই প্রশ্নে অলি চকিত নয়নে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো তারা হসপিটালে না গিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। এখানে কেন? আলবি মেনু কার্ডে হাত নিয়ে তাতে চোখ বুলায়। ব্রেকফাস্ট করেনি, ভুলে গেছো? অলি চুপ করে থাকলো। কিছুক্ষণ আগে মনে ছিল, কিন্তু আলবি সেই কথাটা শুনে সে কিছুক্ষণের জন্য সবকিছু বলে গিয়েছিল। আচ্ছা আলবি এভাবে কথাটা না বললেও তো পারতো, তাই না? আলবি না হয় বলেছেই, অলির কেন এত খারাপ লাগছে? কি হলো, তাড়াতাড়ি করো, সময় নেই। অলি ফোর্স করে একটা শ্বাস ফেলে বলল, পাস্তা খাবো। আলবি ওয়েটারকে খাবার অর্ডার করলো। এরই মাঝে অলি বলে ওঠে, আপনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? আলবির কপালে চিন্তার রেখা ফুটে উঠলো। আমি কোথাও যাচ্ছি না, তবে পরিস্থিতি কখন কিরকম হয় তা তো বলা যায় না, তাই না? অলি আচমকাই আলবির টেবিলের উপরে রাখা হাতটা ধরে অসহায় কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে সবাই ছেড়ে গেছে, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে পেয়ে নিজেকে সামলাতে পেরেছি, আপনি ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। আমার জীবনে আর কিছু অবশিষ্ট থাকবে না, আমি হয়ে যাব একদম আশ্রয়হীন। আলবি অলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম হানিবি, শুধু তোমার জন্য ফিরে এসেছি। অমৃত তোমার জন্য ফিরে আসবো। পরিস্থিতির চাপে পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার লক্ষ্য আর উদ্দেশ্য একমাত্র তুমি। জীবনে যে রাস্তা ধরে হাঁটি না কেন, শেষ অবধি আমি বারবার হাজারবার তোমার কাছে ফিরে আসবো, শুধু তুমি আমার জন্য অপেক্ষা করো। অলি মৃদু হাসলো, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এরই মাঝে ওয়েটার খাবার নিয়ে আসে। অলি খুশি মনে খাবার খাচ্ছে, তাকে খেতে দেখে আলবিও স্যান্ডউইচ একটা বাইট দিতে যাবে, তখনই সে এমন কিছু দেখলো যা দেখার জন্য মোটে প্রস্তুত ছিল না। সে স্যান্ডউইচটি আলগোছে পুনরায় টেবিলের উপর রেখে রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে রইল। অলি আনমনে খেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আলবির দিকে তাকাতে তার প্রকুচকে আসে। আলবি এভাবে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে অলি নিজে পেছনের দিকে ঘুরে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলো। উর্মিলা আর দিহান অন্য একটা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। দৃশ্যমান দেখে অলি হা করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে আবারও আলবির দিকে তাকিয়ে দেখলো আলবি ভয়ানক দৃষ্টিতে তাদের দিকেই আসছে। তার চল শক্ত হয়ে গেছে, চোখ দুটোতে রক্তিম আবার ফুটে উঠেছে। অলি একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমরা হয়তো ভুল দেখছি, আপনি প্লিজ শান্ত হন। আলবি তড়া করে হাত দিয়ে টেবিলের উপর ঠাস করে বাড়ি দিতে চারিদিকে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ে। উর্মিলা আর দিহান শব্দের উৎস খুঁজতে আশেপাশে তাকাতেই আলবিকে আবিষ্কার করলো। উর্মিলা ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। আলবি বিদ্যুৎ গতিতে তাদের দিকে এগিয়ে গিয়ে দিহানের শার্টের কলার চেপে ধরে। ওই তুই ওর সাথে কি করছিস? আলবির রক্তিম চেহারাটা দেখে দিহান কিছুটা ঘাবড়ে গেল, নরম কণ্ঠে বলে, ওবি প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না, আমাকে স্যার আমি তোকে এক্সপ্লেন করছি। অলি এগিয়ে এসে আলবির শার্ট ধরে টানতে লাগলো। আলবি অলির দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, তুমি সবাইকে বাঁচাতে চলে আসো কেন? আজব, যখন দেখো আমার মাথা ঠান্ডা আছে তখন তো আমার কাছেও আসো না, কিন্তু যখন দেখো আমি রেগে আছি তখন এমন অদ্ভুত বিহেভ কেন করো? তুমি কি চাও আমি ওকে ছেড়ে তোমার উপর রাগ জারি? আশেপাশে সবাই আলবির চিল্লিয়ে বলা কথাগুলো শুনে মুখ চেপে চেপে হাসছে। এদিকে অলি তো লজ্জায় যুবতুব হয়ে আলবির শার্টের কোনা ছেড়ে দেয়, ভীষণ অস্বস্তি লাগছে। অন্যদিকে অলিকে লজ্জা পেতে দেখে আলবির রাগ শূন্যের কোঠায় নেমে আসে। সে একটা বিরক্তির শ্বাস ফেলে উর্মিলাকে টেনে নিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে দিহানের উদ্দেশ্য করে বলল, কাজটা তুই ঠিক করলি না দিহান, তোকে আমি দেখে নেব। আলবি একমনে গাড়ি চালাচ্ছে। পাশের সিটে অলি আর ব্যাক সিটে উর্মিলা বসে আছে। উর্মিলার গলা শুকিয়ে আসছে। আলবি দিহানকে আর তাকে একসাথে দেখে ফেলেছে। এবার কি হবে? তার মা যদি একবার এই ব্যাপারে জানতে পারে তাহলে তো ফোন করে ফেলবে। অলি একবার আলবির দিকে তাকাচ্ছে তো একবার পেছনে উর্মিলার দিকে তাকাচ্ছে। হসপিটালের সামনে পার্কিং লটে গাড়ি থামিয়ে আলবি গাড়ি থেকে নেমে যায়। তারপর অলি হাত ধরে তাকে বের করে কোনো কথা না বলেই গাড়ি দরজা লক করে দেয়। উর্মিলা ভীত স্বরে বলে ওঠে,
ভাইয়া আমাকে বের হতে দে, আর লক করে দিলি কেন? আলবি কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরলেই অলি পেছন থেকে তার শার্টের কোনা টেনে ধরলো। আপুকে রেখে যাবেন না প্লিজ, তাকে বের হতে দিন। আলবি বিরক্ত হয়ে অলিকে কোলে তুলে নিল, তারপর সোজা হসপিটালের ভেতরে চলে গেল। অলি নামার জন্য হাত পা ছুটছে, কিন্তু আলবি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না। এদিকে আলবিকে এইভাবে প্রবেশ করতে দেখে ডাক্তার থেকে নার্স পেশেন্ট সবাই অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চাহনি দেখে অলি ছোটার বৃথা চেষ্টা না করে সচেতন হওয়ার ভান করে চোখ বুঝলো। ফলস্বরূপ কয়েকজন ওয়ার্ড বয় এগিয়ে এসে বলল, স্যার ওনার কি হয়েছে? স্ট্রেচার আনবো, অবস্থা তো বেশ ক্রিটিক্যাল মনে হচ্ছে। আলবি দাঁত কিরমির করে বলল, ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, যেটা শুধু আমি দিতে পারবো, আপনারা সরুন। তারা সরে যেতে আলবি অলিকে নিয়ে নিজের পার্সোনাল রুমে আসলো। আর ভান করতে হবে না, এসে গেছি আমরা, চোখ খোলো, নতে সত্যি সত্যি স্পেশাল ট্রিটমেন্ট দেব। অলি ফট করে চোখ খুলে ফেললো। আলবি অলিকে নামিয়ে দিতে অলি বলে ওঠে, আপনি তো ভারী নির্লজ্জ, কতগুলো লোকের সামনে আমাকে কোলে তুলে নিলেন, আমার সাথে কি পা নেই? আমি কি হেঁটে আসতে পারতাম না? আলবি একটা শ্বাস ফেলে বলল, তুমি চুপচাপ নিজের পায়ে হেঁটে এলে আমাকে নির্লজ্জ হতে হতো না। তুমি আমাকে নির্লজ্জ বানাচ্ছ হানিবি, তাই আমার এই নির্লজ্জতা তো তোমাকে সহ্য করতেই হবে। আলফির কথা শুনে অলি নাচে তো লজ্জা পেয়ে যায়, আর আলফি এই জিনিসটাই ইদানিং ভীষণ এনজয় করে। অলি কথা ঘুরিয়ে বলল, আপনি আপুকে রেখে এলেন কেন? সে গাড়ির ভেতরে একা একা কি করবে? এই শাস্তিটা ওর জন্য খুবই কম, ওকে রূপসার মতো থাপড়ানো উচিত ছিল। আমি তো ভাবতেই পারছি না দিহানের বাচ্চাটা আমার সাথে বেইমানি করলো, ওর থেকে আমি তো এটা কখনোই আশা করিনি। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি এক মিনিট দিহান ভাইয়ের বাচ্চা আছে নাকি? আর থেকে থাকলেও সে আপনার সাথে কি করছে? উর্মি আপুর সাথে লাইন তো দিহানি মেরেছে, আপনি শুধু শুধু ওনার বাচ্চাকে দোষারোপ করছেন কেন? এইরকম সিচুয়েশনে অলির এরকম কথা শুনে আলবি হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না, কিন্তু তার ভীষণ ভাবে ইচ্ছা করছে কোনো কিছু আসান মারতে। দিহান যে উর্মির সাথে লাইন মেরেছে সেটা বুঝাতে পারলে, আর আমি যে রাগের বসে দিহানের বাচ্চা বলে ফেলছে সেটা বুঝতে পারলে না। এর জন্যই তো বলেছি তুমি আমার সবটাই বোঝো, আমারটাই বোঝো না। ও সরি, আসলে উর্মি আপুর ব্যাপারটা নিয়ে আমিও ভীষণ চমকে গেছি, সেজন্য সহজ কথাটাও বুঝতে পারিনি। দেখলেন সেদিন তো খুব বড় গলায় বললেন দিহান ভাইয়া রিফাতের মতো নয়, এখন দিহান ভাইয়া কেউ কেমন বুঝলেন? আলবি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিজেকে দাঁতস্ত করে একটা শ্বাস ফেলে বলল, চলো তোমাকে নোমানের নানুর সাথে দেখা করিয়ে দেই। অলি হ্যাঁ বতক মাথা নাড়ে। নোমানের নানুর কেবিন আসতে অলির দেখা হয় নোমানের সাথে। সে নানুর পাশে বসেছিল। অলিকে দেখে নোমানের নানু ভীষণ খুশি হলেন। আসসালামু আলাইকুম নানু, আমি অলি। অলি গিয়ে নানুর পাশে বসতে তিনি বলে উঠলেন, তোমার কথা নোমান বলেছে আমাকে, তবে নোমানের বর্ণনা থেকেও তুমি সামনাসামনি বেশি মিষ্টি দেখতে। কথাটা শুনে অলি আর নোমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও আলপি জ্বলন্ত চোখে নোমানের দিকে তাকায়। বাড়ি গলায় বলে ওঠে, নোমান অলি সম্বন্ধে অনেক বর্ণনায় দিয়েছে দেখছি। নোমান মলিন হেসে বলল, ভুল বুঝবেন না ভাই, অলিকে আমি বোনের নজরে দেখি, আগে যা কিছু করেছিলাম তা নিতান্তই চাপে পড়েছিলাম। আলবি প্রসঙ্গ পাল্টে বলল, 20 মিনিট পর সার্জারি শুরু হবে। কথাটা বলে আলবি দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলবি দ্রুত গাউন, গ্লাভস, মাস্ক পরে অস্ত্রোপচারের জন্য প্রস্তুতির কক্ষে ঢুকে পড়ে। চোখে তার অদ্ভুত এক দৃঢ়তা। 30 মিনিট পর সার্জারির সময় ঘনিয়ে আসছে। রোগীকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া আগেই আলবি কেবিনে ঢুকলো। সময় হয়ে গেছে, শুধু এইটুকুই বলল। হাসপাতালে স্ট্রেচার করে নানুকে নেওয়া হচ্ছে। অপারেশন থিয়েটারের বাতাসে এক ধরনের কোল্ড স্টেরাইল গন্ধ, চারপাশে হালকা গুঞ্জন, যন্ত্রপাতির সরু শব্দ। অ্যানেস্থেসিয়া টিম রোগীকে ঘিরে ব্যস্ত। আলপি হাত ধুয়ে অপারেটিং টেবিলের পাশে এসে দাঁড়ায়। নানু একবার আলপির দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, তুমি আমার নাতির মতোই, আমার জন্য দোয়া করো ভাই। আলপি মাথা নেড়ে বলল, আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন নানু, চিন্তা করবেন না। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে অলি আর নোমান। পুরো হসপিটালের বাইরে গার্ডস থাকে সর্বক্ষণ, তাই অলির জন্য আলবি আলাদা করে কোনো গার্ডস রাখেনি বা অলিকে রুমেও লক করে রাখেনি। সার্জারি শুরু হলো। আলবি তার টিম নিয়ে কাজ করছে। বাইপাস সার্জারির সময় যে সতর্কতা লাগে সেটুকু ঠিকঠাক রাখার চেষ্টা করছে সে। মাঝে মাঝে সহকারী নার্স মেডিকেল রিডিং জানায় সবকিছু এখনো স্বাভাবিক আছে। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়। 1.5 ঘন্টা পর সার্জারির মূল অংশ শেষ হয়। হৃৎপিণ্ডের বাইপাস বসানো হয়েছে সফলভাবে। আলবি দীর্ঘশ্বাস ফেলে। অবশেষে 3 ঘন্টার পর অপারেশন শেষ হয়। বাইরে বেরিয়ে এসে আলবি নোমান আর অলির সামনে দাঁড়িয়ে বলল, সার্জারি সফল হয়েছে, এখন কয়েকটা দিন পর্যবেক্ষণ রাখতে হবে, চিন্তার কিছু নেই। নোমান মাথা নিচু করে বলল, ধন্যবাদ ভাই। আলবি কিছু বলল না, হালকা মাথা নেড়ে সেখান থেকে হেঁটে চলে গেল। অলিও তাকে অনুসরণ করতে লাগলো। আলবি হাঁটতে হাঁটতে কার্ডিয়াক ব্লকের ভেতরে অনকল রুমে ঢুকলো। এটাই তার পার্সোনাল রুম। গাউনটা খুলে চেয়ারটায় ঝুলিয়ে রাখলো আলবি। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নায় তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। চোখে ক্লান্তি জমেছে। অলি রুমে থাকা সোফায় নির্লিপ্ত ভাবে বসে আছে। সে বেশ বুঝতে পেরেছে আলবি কতটা স্ট্রিক্ট লাইফ লিড করছে, সারাদিন কত ব্যস্ত থাকে সে। আলবি বের হতেই অলি তার দিকে নিজের ফোনটা
ফোনটা এগিয়ে দিয়ে বলে, দিহান ভাইয়া কল দিয়েছিলেন। আলবি যেন শুনলো না, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন দুপুর 2:30 বাজে। অলি আলবির দিকে এগিয়ে এসে বলল, দিহান ভাই বললেন উর্মি আপু অনেক কান্নাকাটি করেছে, আপনি প্লিজ এবার অন্তত আপুকে বের হতে দিন। উর্মি কান্না করছে শুনে আলবির মধ্যে একটু মায়া জাগ্রত হলো। যতই যাই হোক, একমাত্র আদরের বোন তার, সম্পর্কটা সাপ বেজির হলেও বোনকে সে অনেক ভালোবাসে। আলবি একটা চাপা শ্বাস ফেলে বলল, চলো। আলবি অলিকে নিয়ে আবারও নোমানের কাছে এলো। আলগোসে অলির হাতে একটা চেক ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার নোম্যান ভাইয়াকে দিয়ে আসো। অলি প্রথমে না বুঝলেও চেকটা দেখে বুঝতে পারলো যে এটা টাকার চেক। সে এগিয়ে গেল নোমানের দিকে, চেকটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা রাখুন। নোমান একবার অলির দিকে তাকিয়ে তারপর চেকটার দিকে তাকায়। এটা কি মিসেস অলি? অলি হালকা এসে বলল, আমি বলেছিলাম না আপনাকে তাদের থেকে দ্বিগুণ টাকা দেব, এটাই সেই টাকা। নোমান কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার এটা লাগবে না মিস অলি, আলবি ভাই বিনামূল্যে আমার নানুর সার্জারি করে দিয়েছে, এখন আর টাকা দিয়ে আমি কি করব? অলি চোখ তুলে নোমানের দিকে তাকায়। আমি জানি না আপনি কি করবেন, কিন্তু আমি যখন দেব বলেছি তখন আপনাকে নিতেই হবে। অবশ্য এই টাকাগুলো আমার আরো আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো জানেনই আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, তারা আমাকে ছেড়ে চলে গেছে, সেই জন্য দেরি হয়ে গেছে। আপনি প্লিজ টাকাগুলো রাখুন। নোমান বেশ কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে রইল। আমি নিতে পারবো না মিসেস অলি, তুমি দয়া করে জোর করো না। অলি ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন নিবে না? আপনি তখন বলেছিলেন না যে আমাকে বোন হিসেবে দেখেন, তাহলে আমি সেই বোন হিসেবে আপনাকে টাকাগুলো দিচ্ছি। আপনি যদি না নেন তাহলে আমি বুঝবো যে আপনি তখন কথার কথা বলেছেন, আপনি মন থেকে আমাকে বোন হিসেবে মানেননি, আমি খুব কষ্ট পাবো। অলির কথাগুলো শুনে নোমান একটা ছোট্ট ঢোক গিলে মনে মনে বলল, ফ্লাওয়ার কুইন, আমি সত্যি আপনাকে আমার বোন বলে মানি না, কখনো মানতেও পারবো না, কথার কথা বলেছিলাম, তবে আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি অলরেডি অনেক সাফার করছেন। নোমান মুখে হাসি টেনে অলির হাত থেকে চেকটি নিয়ে নিল। ভালো থেকো মিসেস অলি, ভাগ্যে থাকলে আমাদের আবারও দেখা হবে। অলি মুস্কি হেসে মাথা নাড়ায়, অবশ্যই ভাইয়া, আপনিও ভালো থাকবেন, নানুর খেয়াল রাখবেন কেমন? আমার ডাক্তার মশাই তো আসেনি এখানে, আপনার যে কোনো প্রয়োজনে তাকে স্মরণ করবেন। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিসেস অলি। অলি আলবির কাছে আসতেই আলবি ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়, এমন ভাব করে যেন সে অলির ফোনে মারাত্মকভাবে ব্যস্ত হয়ে সময় পার করছে এতক্ষণ যাবৎ। যদিও ব্যস্ততা পুরোটাই উল্টো, সে নোমান আর অলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে পুরোটা সময় জুড়ে। অলিকে নোমানের সাথে হাসতে দেখে তার কলিজা পুড়েছে ঠিকই, কিন্তু অলিকে সে ধরা দেবে না, কারণ সে জানে নোমানকে সে ভয়ের চোখেই দেখে। তবুও কেন আলবির কলিজা পড়ছিল, উত্তরটা আলবি জানলেও সম্পূর্ণভাবে উপেক্ষা করলো, কারণ সে এতটা মহান নয় যে অন্য ছেলের চোখের ভাষা পড়েই তার হাতে নিজের কলিজাকে সমর্পণ করে দেবে। তো হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এইবার এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।